হ্যালো, আসসালামু আলাইকুম। বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্সে আপনি 10-এ কত দিবেন? এবং বাংলাদেশ দলের প্লেয়ারদের যে ভূমিকা ছিল, যা কোচ ক্যাপ্টেনের যে ভূমিকা ছিল, যে প্ল্যান ছিল, এগুলোতে আপনি 10-এ কত দিবেন? এবং বাংলাদেশ দল কেনই বা এত বাজে খেলে বিশ্বকাপ শেষ করলো এবং এত বাজে খেলার পরেও বিসিবি তাদেরকে বলল যে আমাদের এই যাবৎকালে যতগুলো টি-20 বিশ্বকাপ খেলেছি তার মধ্যে সবচাইতে সফল এবং সাকসেসফুল একটা বিশ্বকাপ ছিল। তো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো, সাথে আছে মিরিজান। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলোতে রাখবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, সো বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়ে তারা নেপালের এগেনস্টে জয় পেল, শ্রীলঙ্কার এগেনস্টে জয় পেল, নেদারল্যান্ডের এগেনস্টে জয় পেল, এই 3টা জয়, এবং বাংলাদেশ কিন্তু সুপার 8-এ চলে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সুপার 8-এ যাওয়ার পরে বাংলাদেশ দলের প্রধান কোচ, একটা বার চিন্তা করে দেখেন যে একটা দলের কোচ যদি বলে যে একটা দলের লক্ষ্য সুপার 8-এ যাও এবং তারপরে যা পাবো সেটা বোনাস, মানে হোয়াট এ প্ল্যান, হোয়াট এ কোচ। এটা সম্পর্কে আপনারা যদি কিছু বলতে চান কমেন্ট বক্সে বলতে পারেন যে একটা কোচের প্ল্যান হচ্ছে এরকম। সো ওকে ফাইন, তো সুপার 8-এ আসার পর ইন্ডিয়ান এগেনিস্টে যে ম্যাচটা হলো সেখানে তাসকিন আহমেদের ঘুমের কারণে সেটা নিয়ে অনেক কথাবার্তা হলো, অনেক ধরনের নিউজ হলো, বাট আদতে তাসকিন আহমেদকে দলে নেবেই না ওই ম্যাচে, বা নেয়ার পরিকল্পনা বিসিবির কখনো বা বোর্ডের বা কোচ ক্যাপ্টেনের কখনোই ছিল না যে তাসকিন আহমেদ সেই ম্যাচে খেলুক। তখন তারা চেয়েছিল যে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপটা একটু লেন্দি করুক, দেন সেটা ম্যাচে একটা ভালো ইফেক্ট পড়বে, বাট ইফেক্ট তো পরেই নেই, বরং বাংলাদেশ আরো বেশি সমালোচিত হয়েছে এবং সেটাকে ঢাকতে তাসকিন আহমেদের কাণ্ডটাকে সামনে নিয়ে চলে আসছে। ওকে, এইটা গেল। এরপরে অস্ট্রেলিয়ার এগেনস্টে যে ম্যাচটা, বাংলাদেশের লক্ষ্য যদি বা কোচ ক্যাপ্টেনের লক্ষ্য যদি থাকতো আমরা সেমিফাইনাল ফাইনাল খেলবো, তাহলে অবভিয়াসলি একটা ম্যাচ এইভাবে হারতো না। হারার একটা ধরন আছে, বাট বাংলাদেশ যেভাবে ম্যাচগুলো হেরেছে এগুলো অ্যাকচুয়ালি কোনো ধরনের মধ্যেই পড়ে না। আপনি বাংলাদেশের ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচটার কথা চিন্তা করেন, ভালো একটা ব্যাটিং উইকেট, সেখানে ব্যাটে বলে ভালোভাবে আসতেছে, সেই একটা ম্যাচে বাংলাদেশ দল 100 প্রায় 200 রানের টার্গেটে খেলতে নেমে ওই টুকটাক 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 খেলা খেলা শুরু করছে, এবং এমন ব্যাটিং প্র্যাকটিস শুরু করছে যেটা আসলে প্রত্যেকটা ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে ফ্যান ফলোয়ার সবারই একটা চোখে লেগে গেছে যে এইটা কোনো খেলার অ্যাপ্রোচে হইতে পারে না। সো এইভাবে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার সাথে হারার পরে বাংলাদেশের সামনে বড় একটা সুযোগ আসে। সেই সুযোগটা বোলিংরা আরো সুন্দরভাবে সহজ করে দেয় যে 12 ওভার 1 বলে 116 রানের একটা টার্গেট চেস করতে পারলে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, এবং বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার মতো একটা সুযোগ ছিল। একটাবার চিন্তা করে দেখেন, বাংলাদেশ যদি সুপার 8-এ না এসে শ্রীলঙ্কা আসতো এবং এই ধরনের সিচুয়েশন তারা পাইতো, শ্রীলঙ্কা সঙ্গে সঙ্গে সেটা লুফে নিত এবং তারা সেমিফাইনাল খেলার জন্য যাবতীয় যা কিছু করা দরকার তাই করতো। বাট বাংলাদেশ কিন্তু এই কাজটা করেনি। বাংলাদেশ দলের ক্যাপ্টেন প্রেস কনফারেন্সে এসে বলে আফটার ম্যাচ, তিনি বলেন যে আমাদের লক্ষ্য ছিল পাওয়ার প্লের ভিতরে ভালো একটা শুরু করা এবং কোনো উইকেট না হারানো বা যত কম সম্ভব উইকেট হারানো যায়, এবং পাওয়ার প্লের ভিতরে যদি 3 উইকেট চলে যায় তাহলে আমরা ওই প্ল্যান থেকে সরে আসবো, আমরা জাস্ট ম্যাচ জেতার প্ল্যানে যাব। বাট এরও আগে তিনি যে কথাটা বলেছেন যে আমরা এই ম্যাচটা জিততে নামবো, কখনো বলেনি তিনি সেমিফাইনাল খেলার লক্ষ্যে নামবেন। তো কোচ এবং ক্যাপ্টেন তাদের ভাষ্য হিসাবে তারা ওই গ্রুপ পর্ব থেকে সুপার 8-এ আসছে, এটা তাদের প্রাথমিক লক্ষ্য ছিল এবং এই লক্ষ্যই এখানে শেষ, এর বাইরে যা পাবো সবই বোনাস। সো বাংলাদেশ দল তো এরকম খারাপ করবে। মাহমুদুল্লাহর মতো একজন ব্যাটসম্যান, তিনি ক্রিজে গিয়ে ঠেকাচ্ছেন একটা বাজে ওভার কাটায় তিনি আউট হয়ে চলে আসলেন এবং মাহমুদুল্লাহকে আমরা ব্লেমটা দিলাম, বাট বাংলাদেশ দলের যে প্ল্যানটা ছিল সেটা কিন্তু মাহমুদুল্লাহ সেইভাবেই ব্যাটটা করেছেন এবং সেইভাবেই চালিয়ে গেছেন। বাংলাদেশ দলের এই ধরনের ব্যাটিং আজকে না, যার শুরুটা হয় এইভাবে তার শেষটাও এইভাবেই হবে, বা শেষে গিয়ে ওইরকম কিছু আমরা দেখব। আমি ডিটেলসে বলতেছি, 1997 সালে বাংলাদেশ শ্রীলঙ্কার এগেনস্টে একটা ম্যাচ খেলে, সেখানে বৃষ্টির কারণে 44 অথবা 43 ওভারের একটা ম্যাচ কমে আসে এবং বাংলাদেশের সামনে লক্ষ্য হয় 290 প্লাসের একটা স্কোর। বাংলাদেশ দল ব্যাটিংয়ে নামার পরে তাদের যে ব্যাটিং প্র্যাকটিসটা শুরু করে, মানে ঠেকু 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 করতে করতে এই যে ব্যাটিং অ্যাপ্রোচটা, তখন এইটা নিয়ে প্রচুর সমালোচনা হয় এবং বাংলাদেশের দর্শক থেকে শুরু করে বোর্ডে যারা ছিল তারা বলেছেন যে আমরা তো সবেমাত্র ক্রিকেট খেলা শুরু করেছি, বাট দিন শেষে এরকম হয়েছে, বাট এটা প্রবলেম নাই, আমরা মাত্র শুরু করতেছি, ছোট বাচ্চা তখন।
বাট 27 বছর বয়স পর 27 বছর পরেও যদি এসে এই ধরনের লক্ষ্যই থাকে যে আমরা 12 ওভার 1 বলে 116 রান চেস করার মতো সাহস আমরা যদি না পাই, তাহলে ভাই এই ক্রিকেট খেলে লাভটা কি? লাভটা শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, তারা দর্শককে মাঠে টেনে নিয়ে যায় দর্শকের আবেগের কাছে। এই ক্রিকেটটা এত বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ এবং এত বেশি গুরুত্ব পায় যে আমি সবাই বলি যে বাংলাদেশ দলের খেলার দেখবো না, বাংলাদেশ দলকে আমরা বয়কট করব, ইগনোর করব, বাট আদতেও কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি না। একটাই কারণে, কারণ বাংলাদেশ দলকে আমরা ভালোবাসি। মাঠে যাচ্ছি, বেশি বেশি টাকা দিয়ে, অনেক টাকা দিয়ে টিকিট কাটতে হচ্ছে। 10 টাকার পানি আমরা 30 টাকা দেখাচ্ছি, একটা 20 টাকার চিপস আমরা 50 টাকা দেখাচ্ছি, একটা 30 টাকার বার্গার আমরা 150 টাকা দেখাচ্ছি। এই যে বাংলাদেশ বোর্ডের যে একটা, ক্রিকেট বোর্ডের যে একটা লাভ বা তাদের যে একটা বিজনেস, সেটা কিন্তু ঠিকই হচ্ছে। বা আমরা চাইলেই হচ্ছে, অনেকবার বলেছি যে আমরা বাংলাদেশ দলকে বয়কট করব বা বাংলাদেশ দলের খেলা একদমই দেখবো না, সবকিছু বাদ দিয়ে দিব। বাট বাংলাদেশ দলের যখন খেলা হয় তখন কিন্তু যারা বলে তারাই কিন্তু সবার আগে টিভি সেটের সামনে গিয়ে বসে থাকে, জাস্ট একটাই কারণে, সেটা বাংলাদেশের জয়টা দেখার জন্য। বাট সেই জয়টা কিন্তু আমরা পাচ্ছি না। দল খারাপ করবে, দল ট্রানজিশনের ভিতর দিয়ে যাবে, সিনিয়র খেলোয়াড়রা চলে যাবে, জুনিয়র খেলোয়াড়রা আসবে, বাট এইভাবে তো দল চলতে পারে না, তাই না? একটাবার চিন্তা করে দেখেন যে তানজিদ হাসান তামিম এই প্লেয়ারটাকে 2023-এর ওয়ার্ল্ড কাপে জোর করে দলে ঢোকাই দিল, তিনি খারাপ করলেন, তার নামে প্রচুর পরিমাণে ট্রোল হলো, তাকে মোটামুটি আমরা খারাপ প্লেয়ার হিসেবে সাইড লাইনে রেখে দিলাম। এরপরে তামিম ইকবাল খানের সাথে যে ঘটনাটা তখন থেকে হইল, এবং তখন থেকে একটা ওপেনিং স্লট ফাঁকা এবং সেখানে যোগ্য কোনো ওপেনার নেই। সেই 2023-এর তানজিদ হাসান তামিমে তাকে টি-20 ওয়ার্ল্ড কাপে নিয়ে যাওয়া হলো একটাই কারণে, তার বিকল্প কোনো ব্যাটসম্যান নেই। এখন তিনি গিয়ে ফেল করেছেন এবং বাংলাদেশের যতগুলো ব্যাটসম্যান আছে বা অল ক্রিকেটে যতগুলো ব্যাটসম্যান সর্বনিম্ন অ্যাভারেজে ব্যাট করেছেন, 5 জনের ভিতরে 4 জন হচ্ছে বাংলাদেশি, তার মধ্যে সবার উপরে তানজিদ হাসান তামিম। এই ছেলেটাকে আপনি কি দোষ দিবেন? তাকে প্রপার টাইমটা কি দেওয়া হয়েছে বা প্রপার তাকে ওইভাবে তৈরি করা হয়েছে? সে যখন প্রথম ন্যাশনাল টিমে ঢোকে তখন তিনি 2023-এর ওয়ার্ল্ড কাপ খেলতে গেলেন, ওয়ার্ল্ড কাপের মঞ্চে তিনি যার ডেবু হলো। এরপর টি-20-তে তিনি জাস্ট আগে 2-3টা ম্যাচ খেলেছে, তারপরে তিনি ওয়ার্ল্ড কাপে চলে গেলেন। এখন একটা প্লেয়ার অত সহজ না ওয়ার্ল্ড কাপের মঞ্চে গিয়ে পারফর্ম করা, সে এজ লেভেল থেকে এসে। তাকে নিয়ে আমরা প্রচুর গালিগালাজ করি, তাকে নিয়ে খারাপ কথাবার্তা বলি, বাট দোষটা কি তার? দোষটা হচ্ছে বোর্ডের। এই যে তাদের আনপ্লান, তাদের কোনো পাইপলাইন নাই, পাইপলাইনে ভালো কোনো প্লেয়ার নাই, কোচকে 40 লাখ টাকা দিয়ে নিয়ে আসছে, নিয়ে আসার পরে হাসি তামাশা সার্কাস শুরু করে দিয়েছেন তিনি। তিনি সবসময় একটা জিনিস খুব সুন্দর করে পেরেছেন, সেটা হচ্ছে দলের ভেতরে গ্রুপিং করা, দলের প্রত্যেকটা ব্যাটসম্যানের পজিশন চেঞ্জ করা, দলটাকে অভারসাম্য পূর্ণ তৈরি করার জন্য যা করা দরকার সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাথর সিংকে দ্বারা সেটা করতে সক্ষম হয়েছে। এবং হাথর সিংয়ে তার নিজের ইচ্ছা মতো দলটাকে ভেঙে চুরমার করে তিনি এখন প্রতি ম্যাচ শেষে, যদি ম্যাচ জেতে তাহলে ম্যাচ শেষে তাকে বোনাস দিতে হয়, তাকে 40 লাখ টাকা বেতন দিতে হয়, তার যাতায়াত খরচ, থাকা খাওয়া সব কিছু ফ্রি করে দিয়েছে ক্রিকেট বোর্ড। এই যে সুযোগ সুবিধা, এই যে ফ্রিডম, সেটা আমার মনে হয় না বিশ্বের অন্য কোনো ক্রিকেটার বা অন্য কোনো ক্রিকেট বোর্ডের কোচ এগুলো পাচ্ছে। আমরা শুধু আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে এবং আমাদের যে ইমোশন নিয়ে ম্যাচ দেখতে বসি, দিন শেষে আমরা ম্যাচ হেরে আমরা আঘাত পাই। আমাদের যে এত ভালোবাসা, এত নিবেদন বা এত হচ্ছে চাওয়া পাওয়া, এগুলোর দাম বোর্ড কখনোই দিবে না। ক্রিকেটাররা কখনো বুঝবে না যে বাংলাদেশ দলের জন্য বাংলাদেশ প্রত্যেকটা দর্শক কি পরিমাণ আবেগতাড়িত হয়, কি পরিমাণ নিবেদন নিয়ে, কি পরিমাণ লালন করে, কি পরিমাণ ভালোবাসে। সেই ভালোবাসার দাম বোর্ড কখনো দিতে পারবে না, খেলোয়াড়রাও কখনো দিতে পারবে না। আজকে ইন্ডিয়া তারা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলে দেশের মাটিতে ট্রফি নিয়ে আসতেছে, বাট বাংলাদেশ সেই সুযোগগুলো বা তাদের যে লক্ষ্য, তাদের লক্ষ্যই তো হচ্ছে সুপার 8-এ খেলা। তারা ফাইনাল কেমনে খেলবে? তারা ফাইনাল খেলে ট্রফি কেমনে দেশে নিয়ে আসবে? সো এইভাবেই বাংলাদেশ ক্রিকেট চলে যাবে এবং তাদের কোনো জবাবদিহিতা নেই, তাদের কোনো বিকল্প নেই। সো বোর্ডটা বা ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, কোচ, ক্যাপ্টেন আসলে এইভাবেই চলতে থাকবে। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।